সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়। আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি রুবিনা আফরোজ। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ে ক্লাস নেব। আচ্ছা, তোমরা তো সবাই বাসায় আসো। তোমরা কি এর মধ্যে বেড়াতে গিয়েছিলে কোথাও? গিয়েছিলে তো না? হ্যাঁ, দাদু বাড়ি, নানু বাড়ি, এমনি কোথাও। সেই সুন্দর জায়গা তোমার আবার ফিরে যেতে ইচ্ছে করে না? হ্যাঁ, নিশ্চয়ই করে। কারণ এটাই আমাদের নিয়ম। আমরা যেখানে আমাদের ভালো লাগে, আমরা মজা পাই, আনন্দে থাকি, সেই জায়গায় আমাদের বারবার ফিরে যেতে ইচ্ছে করে। আচ্ছা, আরও একটা পরিষ্কার করে বলি, তোমরা এই যে এখন স্কুল বন্ধ করোনার কারণে সবাই বাসায় আসো, মনে করো স্কুল কালকেই খুলবে, তাহলে তোমাদেরকে স্কুলে ফিরে যেতে ভালো লাগবে না? নিশ্চয়ই। তোমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছো কবে স্কুল খুলবে। তাহলে স্কুলের আগের জীবনে তোমাদেরকে অবশ্যই ফিরে যেতে ইচ্ছে করে। তোমরা হয়তো মনে করো যে আমরা যদি আবার ফিরে যেতে পারতাম তাহলে কত মজা হতো স্কুলের সেই বাধাহীন জীবনে। তো এইরকমই আমাদের একটা কবিতা আছে। তোমরা মনে করতে পারছো কোন কবিতাটি? হ্যাঁ বন্ধুরা, কবিতাটি হচ্ছে আবার আসিব ফিরে। লিখেছেন জীবনানন্দ দাশ। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে আবার আসিব ফিরে কবিতা, লিখেছেন জীবনানন্দ দাশ। তোমরা সবাই বই বের করো তো, সবাই বই বের করো। আচ্ছা, এখন দেখো, কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছেন 1899 খ্রিস্টাব্দে বরিশাল জেলায়। কোন জেলায়? বরিশাল জেলায়। কবি জীবনানন্দ দাশ 1899 সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজির অধ্যাপক ছিলেন, বিভিন্ন কলেজে ইংরেজি বিষয়ে অধ্যাপনা করেছেন। তার উল্লেখযোগ্য রচনা সমগ্র হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। কি? ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, সাতটি তারার তিমির, ঝরা পালক ইত্যাদি। তিনি মৃত্যুবরণ করেছেন কলকাতায়। এই বিখ্যাত কবি মারা গিয়েছেন ট্রাম দুর্ঘটনায়। সালটা হচ্ছে 1954 সাল। অর্থাৎ কবি জীবনানন্দ দাশ 1954 সালে কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কি পেলাম? কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছেন 1899 সালে বরিশাল জেলায়। তার উল্লেখযোগ্য রচনা সমগ্র হচ্ছে ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, সাতটি তারার তিমির, ঝরা পালক ইত্যাদি। তিনি মৃত্যুবরণ করেছেন 1954 সালে কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায়। এখন তোমরা বই বের করো, আমি কবিতাটি পড়ছি, তোমরা একটু শোনো। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে
দেখিবে ধবল বক, আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে। এখন তোমরা বই বের করো, তোমরা বই বের করে নিজেরা পড়ো আর দেখো যে কোন শব্দগুলো তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে। তোমরা সবাই দেখো কার কাছে কোন শব্দটা কঠিন মনে হয়। ধানসিঁড়ি, হ্যাঁ ধানসিঁড়ি একটা শব্দ। তারপর নবান্ন, নবান্ন। আর একটা হচ্ছে জলাঙ্গি, হ্যাঁ আমার সাথে উচ্চারণ করো, জলাঙ্গি। ধানসিঁড়ি, নবান্ন, জলাঙ্গি, ঘুঙুর। তোমরা তো সবাই ঘুঙুর পড়তে পছন্দ করো তাই না? তাহলে কি কি শব্দ হলো? ধানসিঁড়ি, নবান্ন, জলাঙ্গি, ঘুঙুর। ধানসিঁড়ি বলতে আমরা একটা নদীর নাম বুঝি, এই নদীটি ঝালকাঠি জেলায় অবস্থিত। ধানসিঁড়ি ঝালকাঠি জেলার একটি নদীর নাম। ঝালকাঠি জেলার একটি নদীর নাম। নদীর নাম। নবান্ন হচ্ছে নতুন ধানের উৎসব, অর্থাৎ নতুন ধান কাটার পর কৃষকেরা যে উৎসবটি করে। এই উৎসবে কি হয় জানো? আতপ চাল, চিনি, গুড়, নারকেল ইত্যাদি মিশিয়ে ভাত রান্না করা হয়, সেই ভাতটা ওরা খায়। এই হচ্ছে নবান্ন উৎসব। এখানে দুটো শব্দ আছে, নব আর অন্ন। নব মানে নতুন আর অন্ন মানে ভাত, অর্থাৎ ধান কাটার পর নতুন আতপ চালে যে রান্নাটা ওরা করে সেটাই হচ্ছে নবান্ন। জলাঙ্গি, এখানে হচ্ছে জল যার অঙ্গে, জল যার অঙ্গে। এখানে জলাঙ্গি বলতে মূলত বাংলাদেশকে বোঝানো হয়েছে, অর্থাৎ বাংলাদেশের সারা দেহে ছড়িয়ে আছে জালের মতন অসংখ্য নদী। বাংলাদেশকে তো তোমরা জানো নদীমাতৃক দেশ হিসেবে, এ কারণেই বাংলাদেশকে এখানে জলাঙ্গি বলা হয়েছে। ঘুঙুর, ঘুঙুর মানে হচ্ছে নূপুর। তোমরা তো সবাই নূপুর পড়তে ভালোবাসো তাই না? ঘুঙুর মানে আমরা শিখলাম নূপুর। তাহলে আমরা কি কি শব্দ শিখলাম এখানে? ধানসিঁড়ি, নবান্ন, জলাঙ্গি, ঘুঙুর। এখন তোমরা একটা কাজ করো, সবাই খাতা বের করো। তোমরা এই শব্দগুলো দিয়ে একটি করে বাক্য লিখো। সবাই নিজের নিজের খাতায় এই শব্দগুলো দিয়ে একটা করে বাক্য লিখো। শব্দগুলো আমি আবার বলছি, ধানসিঁড়ি, নবান্ন, জলাঙ্গি, ঘুঙুর। তোমরা একটা করে বাক্য গঠন করো। আচ্ছা, এখন আমরা কবিতাটির মূল ভাবটি আলোচনা করব। আমরা যে কবিতাটি এতক্ষণ পাঠ করলাম, তোমরা নিজেরাও পাঠ করলে, আসলে এই কবিতাটিতে কবি কি বোঝাতে চেয়েছেন, কেন এই কবিতাটি লেখা হয়েছে। কবি জীবনানন্দ দাশ মূলত নির্জনতার কবি, প্রকৃতির কবি হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশের অন্যতম কবি, ত্রিসূত্তর কালের মধ্যে তিনি অন্যতম। তিনি নির্জনতা ভালোবাসেন, তিনি বাংলাকে, তার রূপসী বাংলাকে প্রচণ্ড ভালোবাসেন। সেজন্য তিনি মৃত্যুর পরেও এই পৃথিবীতে ফিরে আসতে চাচ্ছেন। অর্থাৎ আমরা এখানে দেখি কবির দেশপ্রেম, কবির প্রকৃতি প্রেম এতই তীব্র যে বাংলাকে তিনি এত বেশি ভালোবাসেন যে মৃত্যুর পর তিনি মানুষ হিসেবে না হলেও বিভিন্ন পাখি, শঙ্খচিল, ভোরের পাখি, কাক, সুদর্শন পোকা অর্থাৎ গুবরে পোকা, ছেঁড়া ডিঙা বাইসে যে ছেলে, সেই কিশোর ছেলের রূপ ধরেও তিনি এদেশে ফিরে আসতে চাচ্ছেন। এমনকি তিনি হাঁস হতে চাচ্ছেন।
কলমির জলে সারাদিন তিনি ভেসে বেড়াবেন, পায়ে থাকবে নূপুর, এরকমভাবেও তিনি এ বাংলাদেশে আবার ফিরে আসতে চাচ্ছেন। যেভাবেই হোক তিনি যে কোনো রূপ ধরে, যে কোনো কিছুর রূপ ধরে তিনি আবার এই দেশে ফিরে আসতে চাচ্ছেন। সন্ধ্যায় যে বক নিরে ফিরে আসে, তিনি সে বকের রূপ ধরেও এই বাংলায় ফিরে আসতে চাচ্ছেন। অর্থাৎ তার প্রকৃতি প্রেম, তার দেশপ্রেমে তার যে আকুলতা, তার এখানে ফিরে আসার জন্য যে মমতা কাজ করছে, তার প্রত্যেকটি আমরা দেখতে পাই এই কবিতার প্রত্যেকটি লাইনে। অর্থাৎ এই কবিতাটি তার দেশপ্রেমের চরম পরাকাষ্ঠা। তিনি যে দৃশ্যকল্পটি তুলে ধরেছেন, যে প্রতীকগুলো ব্যবহার করেছেন, যে অনুষঙ্গগুলোকে তিনি তুলে নিয়ে এসছেন, তা এক কথায় অভূতপূর্ব, অনির্বচনীয় এর স্বাদ। আমরা দেখি প্রকৃতির এই রূপ আর রঙের বিচিত্র প্রকাশ তার কবিতার মধ্যে ধরা পড়েছে। অর্থাৎ কবি দেশকে যে ভালোবাসেন, প্রকৃতিকে যে ভালোবাসেন, তার সেই ভালোবাসার তীব্র আকুলতাই এই কবিতার প্রত্যেক লাইনে লাইনে আমরা দেখেছি। এখন তোমরা জোড়ায় কাজ করো। এই যে আমরা কবিতাটি পড়লাম, এখানে প্রকৃতির কোন কোন বিষয় উঠে এসেছে? কবিতাটিতে প্রকৃতির যে বিভিন্ন বিষয় উঠে এসেছে, বিভিন্ন বিষয় উঠেছে, তার তালিকা করো। অর্থাৎ আমরা যে কবিতাটা পড়ে দেখলাম, তিনি বিভিন্ন রূপে এ বাংলায় ফিরে আসতে চাচ্ছেন। প্রকৃতির সেই বিশেষ বিশেষ রূপগুলো কী কী রূপে তিনি ফিরে আসতে চেয়েছেন, সেই রূপগুলোর তোমরা একটা তালিকা তৈরি করো। এরপর আমি তোমাদের একটা দলীয় কাজ দিচ্ছি। দলীয় কাজের বিষয় হচ্ছে, তিনি এই যে কবিতাটি লিখলেন, আমরা কবিতায় কিন্তু একটা সুন্দর চিত্রকল্প দেখতে পাচ্ছি। ভোরের কাক উড়ে আসছে, হাঁস কলমির জলে ভেসে বেড়াচ্ছে, নবান্নের উৎসবে কৃষকেরা আনন্দে কাটাচ্ছে, সেরা ডিঙা বাইছে এক কিশোর ছেলে, উঠোনে খইয়ের ধান ছড়াতেছে কেউ, তারপর সন্ধ্যার আকাশে গুবরে পোকা উঠছে, সন্ধ্যায় আবার সাদা বক নিরে ফিরে আসছে। এই যে চমৎকার একটা দৃশ্য আমরা দেখতে পাই, এই দৃশ্যটা তোমরা বিভিন্ন রঙে এঁকে দেখাও আমাকে। বিভিন্ন রঙের ব্যবহার করে এঁকে দেখাও। কবিতাটির দৃশ্যকল্প ও চিত্র অনুযায়ী কবিতাটির দৃশ্যকল্প ও চিত্র অনুযায়ী নিজেই একটি ছবি অঙ্কন করো। আমি আবার বলছি, কবিতাটির দৃশ্যকল্প ও চিত্র অনুযায়ী নিজেই একটি ছবি অঙ্কন করো। অর্থাৎ পুরো কবিতাটির মধ্যে তুমি কি ছবিটা দেখতে পেলে, কবি কি বোঝাতে চেয়েছেন, কি তুলে এনেছেন, সেটাই তুমি এবার রঙের সাহায্যে খাতায় তুলে এনো। মূল্যায়ন।
তোমরা যে এতক্ষণ কবিতাটাই পড়লে, আমি বিষয়বস্তুটা একটু বোঝানোর চেষ্টা করলাম, এখন দেখি তোমরা কতটুকু আত্মস্থ করতে পেরেছো। আমি কয়েকটা প্রশ্ন এখানে লিখে দিচ্ছি, তোমরা খাতায় সেটার উত্তরটা লেখো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ধানসিঁড়ি কি? ধানসিঁড়ি কি? কবিতায় এই লাইনটা এসছে, তোমরা কি বোঝো সেটা লেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নবান্ন কি? প্রশ্ন 3টি আমি আবার বলছি, ধানসিঁড়ি কি? কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নবান্ন কি? আচ্ছা, তোমরা প্রশ্ন 3টির উত্তর লিখো খাতায়। আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সবাই এটা তুলে নাও খাতায়। তোমরা সবাই এই প্রশ্ন দুটো তুলে নাও। কবিতাটিতে কবির কোন চেতনার প্রকাশ ঘটেছে? দ্বিতীয় এবং উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে, তুমি কেন বিদ্যালয়ের স্বাভাবিক বাধাহীন জীবনে ফিরে যেতে চাও? অর্থাৎ এই যে তোমরা করোনার সময়ে বাসায় ঘরবন্দি অবস্থায় আছো, তোমরা তো সবাই বিদ্যালয়ে যাওয়ার জন্য একবারে ব্যাকুল হয়ে আছো। তো এই বিদ্যালয়ের স্বাভাবিক জীবনে তোমরা কেন ফিরে যেতে চাও সেটা তোমরা নিজের ভাষায় লিখে আনবে। অর্থাৎ এই কবিতাটিতে কবির কোন চেতনার প্রকাশ ঘটেছে তার সাথে মিল রেখেই কিন্তু এই পরের প্রশ্নটা এসছে, যে তুমি কেন বিদ্যালয়ের স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে চাও। তাহলেই আমরা বুঝতে পারবো যে কবিতাটির মূল বিষয়টি তোমরা ঠিক মতন আত্মস্থ করতে পেরেছ কি না। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি আমরা খুব শীঘ্রই আমাদের বিদ্যালয়ের জীবনে আবার ফিরে যেতে পারবো, আনন্দে মিলেমিশে আমরা সবাই ক্লাসের মিশে যেতে পারবো। সেই শুভ কামনায় তোমাদের সবাইকে ধন্যবাদ।